তো ওয়ানডে ক্রিকেট যখন চালু হয়, যবে থেকে ওয়ানডে ক্রিকেট শুরু হয়, সে ওয়ানডে ক্রিকেটের শুরু থেকে 40 বছর পরে গিয়ে ডবল সেঞ্চুরি হয়। 40টা বছর ক্রিকেট খেলার পরে তারপরে একজন কেউ ডবল সেঞ্চুরি করে, সেটা সচিন তেন্ডুলকর, এবং তারই ঠিক 2 বছর পরে গিয়ে ডবল সেঞ্চুরি করে বীরেন্দ্র সেবক, এবং তারই কিছুদিন পরে গিয়ে শুরু হয় ডবল সেঞ্চুরি। তো ডবল সেঞ্চুরিটা করাটা মানুষের মধ্যে কোনো বিশ্বাসই ছিল না, বিলিভ ছিল না যে কেউ 50 ওভারে কোনো একজন ব্যক্তি ডবল সেঞ্চুরি করতে পারে, এবং সেই বিলিভ সিস্টেমটাকে ভেঙে দেয়, মানে সেই বিশ্বাসটাকে ভেঙে দেয় সচিন তেন্ডুলকর শুরু করে। যখনই সচিন তেন্ডুলকর ডবল সেঞ্চুরি করে, দ্বিতীয় ব্যক্তিরাও দেখে তারা বলে যে না, আমরাও তাহলে করতে পারি, তাদের মধ্যে বিশ্বাস জাগে। তো আপনারা ভাবছেন নিশ্চয়ই যে আমি কেন আজ ক্রিকেটের বিষয়ে তুলছি, তাহলে চলুন শুরু করি যে কেন আজ এই ক্রিকেটের সম্পর্কটা তুললাম। তার কারণ হচ্ছে, আপনারা জানেন আমি সঞ্জয়, আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি, এবং আজকে জানাবো যে আমি একজন মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে যদি আমি কোনো এজেন্ট, কোনো সাহায্য ছাড়া যদি আমি ইউরোপের বুকে নিজে নিজে পা রাখতে পারি, তাহলে আশা করি আপনারাও পারবেন। আর একটা জিনিস আমি বলবো সকলকে, যে আমরা জানি না শুনেছি কিনা কেউ, অন্যরা কেউ শুনেছি কিনা, আমার তো তেমন শোনা নেই যে আমরা ভারতবর্ষ থেকে সাধারণ শিক্ষিত, মানে বড় কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই, না আমার বিটেক আছে, না আমার এমটেক আছে, না আমি আইটি সেক্টরে কাজ করি, না আমি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি, না আমার কোনো বড় স্কিল আছে। হ্যাঁ, আমি একটা সাধারণ স্কিল করি, সাধারণ আমার যোগ্যতা আছে, আমি একজন ইলেকট্রিশিয়ান আমি বহুদিন কাজ করেছি। তো আমি সবসময় এই সোশ্যাল মিডিয়ায় ট্রাই করেছি যে দেখি ইলেকট্রিশিয়ানের জবে কী করে ডাইরেক্ট মানুষ বিদেশে যেতে পারে, সেই সিস্টেমটাকে ফলো করেছি যে কী করে যাওয়া সম্ভব হতে পারে, তার নিয়মকানুনগুলো আমি দেখেছি, তারপর চেষ্টা করেছি। তাহলে আমি সেই কারণে আজকে বলার জন্য এসেছি, যদি আমি আজকে ডাইরেক্ট এইখানে আসতে পারি, আমার থেকে অনেকে হাই স্কিল এডুকেশন আছে, হাই এডুকেটেড আছে, যারা কিনা সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, আর আইটি সেক্টরে হোক, কোনো হেলথ ডিপার্টমেন্টে হোক, হাই স্কিলের এডুকেশন আছে, যাদের হাই এডুকেশন আছে, তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই ট্রাই করুন না। আমার একটা বন্ধু আছে, সে হোটেলে কাজ করে, ভালো হোটেলে কাজ করে, বড় বিদেশি হোটেলে কাজ করে, 10-15 বছর এক্সপিরিয়েন্স আছে, সে ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলে। তাকে আমি কত বলি যে ভাই তুই চেষ্টা কর, তুই পারবি, তোর মধ্যে একটা ট্যালেন্ট আছে। কিন্তু ওরকম অনেক ট্যালেন্ট আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, অন্য জায়গায় আছে। তো আমি সকলকে বলবো, যদি আমি এখানে আসতে পারি কোনো বিনা এজেন্সে, বিনা সাহায্যে, তাহলে আপনারাও আসতে পারবেন। তাই আমি আপনাকে বলছি, আমি আপনাদের সহযোগিতা করব, আমি আপনাদেরকে সাহায্য করব, আমি আপনাদেরকে সাহস দেবো যে কি করে সম্ভব একটা ছেলে ওইখান থেকে এইখানে আসতে পারে। তাহলে আপনিও পারবেন। আপনিও চাইলে ইউরোপের এইখানে নয়, এই দেশ নয়, বিভিন্ন দেশ আছে, বিভিন্ন ইউরোপ নয়, এশিয়াও ভালো ভালো কান্ট্রিতে আছে, যে আপনি ডাইরেক্ট চাইলে যেতে পারবেন। তো আপনাদেরকে সকলকে বলবো। আর আজকে আমি যে এখানে আসতে পেরেছি, এর পিছনে একটা অসফলতাও আছে। তাহলে অসফলতা কি? আমার প্রথম পোল্যান্ডে আমার ওয়ার্ক পারমিট এসেছে, পোল্যান্ডে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, তারা ওয়ার্ক পারমিট পাঠিয়েছে, সেখানে আমাকে ফেলিয়ার হয়েছে। তাহলে আমি প্রথম আপনাদেরকে দেখাই আমার ফেলিয়ারে। চলুন আমি ভিডিওটা দেখাই যে আমার 10 নম্বর রিজেকশন হয়েছিল আমার ভিএফএস করার পরে। 10 নম্বর রিজেকশন, একবার নয় দুবার ট্রাই করেছি ভিএফএস আমি। তাহলে ভিডিওটা একবার দেখে নিন, তারপরে শুরু করছি বাকিটুকু। চলে এসছে, দেখি আমি এটা খোলার চেষ্টা করি। দাদা 10 নম্বর রিজেকশন দেখেছি, 10 নম্বর হয়নি। তো যাই হোক, দেখতে পেলেন আমার 10 নম্বর রিজেকশন আসছে। আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, নিজে চেষ্টা করে, ফাইল প্রিপারেশন করে ভিএফএসে জমা করেছিলাম। তার এই যে ভিডিওটা দেখুন, ফেল হয়েছে। দেখতে পাচ্ছি 10 নম্বর রিজেকশন করেছে, তার কোনো মানেই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বলবো, আমার এখানে ফেল হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু কোনো মানুষ আমাকে সাহায্য করেনি, এমনকি আমার পরিবারের মানুষও আমার পাশে ছিল না। তারা বলেছে যে যদি একা একাই যাওয়া ইউরোপের বুকে সম্ভব হয়, তাহলে এই বড় বড় কোম্পানি, বড় বড় এজেন্ট এত টাকা খরচা করে তারা অফিসগুলো বসে থাকতো না। আমাদের নিজেদের পরিবারী মানুষরা আমার কাছে অসহযোগিতা করেছে, যে তারা আমাকে সাহসই দেয়নি।
অসুবিধা দূরে দূরে থাকুক, আমার পাশে দাঁড়ায়নি, তারা আমাকে আরও ডিমোটিভেট করেছে যে সম্ভব নয়, তুই ইউরোপে যেতে পারবি না, এটা যাওয়া সম্ভব নয়। তো বিভিন্ন রকমের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, চারিদিক থেকে আমার বাধা এসেছে, কিন্তু আমি কোনো দিকে কান দিইনি। অসফলতার পরেও আমি আবার কন্টিনিউ ট্রাই করে গেছি আমার দ্বিতীয় পদক্ষেপে। তার কারণ হচ্ছে পোল্যান্ডে আমার রিজেকশান এসেছে, কোনো ব্যাপার নেই, মাল্টাতে আমি ট্রাই করেছি। আমার ক্রুশে আমার ওয়ার্ক পারমিট ছিল, সেখানে আমি কিছু কারণবশত যাইনি। তো দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমি আজকে মাল্টাতে আসতে পেরেছি, এটা কিন্তু সম্পূর্ণ নিজে পরিশ্রম করে এসেছি। আমাকে একটা লোকও সাহায্য করেনি, একটা লোকও সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি বা কোনোভাবে তার পরামর্শও দেয়নি। তো আমি তাই জন্য বলছি, যারা বাংলাদেশ থেকে দেখছো, যারা কিনা ইন্ডিয়ার থেকে দেখছো, তাদেরকে বলবো, আমি যদি এখানে আসতে পারি নিজের কষ্টে, তাহলে আপনিও আসতে পারবেন। একবার চেষ্টা এটা করে দেখুন না, একবার চেষ্টা করে দেখুন, আপনি চেষ্টা করে দেখুন না, অবশ্যই আপনি আসতে পারবেন। তাই যেসব বাংলাদেশি ভাইরা, আর বিষয় হচ্ছে কী বলুন তো, আর একটা বিষয় সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষ। আমরা পুরুষে জন্মেছি, আমাদের চিহ্নিত করে কীভাবে বলুন তো, আমি কত টাকা ইনকাম করি। একটা পুরুষ মানুষ মাসে কত টাকা ইনকাম করে, কীভাবে ইনকাম করে, তার বড় পরিচয়, তার বড় সফলতা হচ্ছে তার টাকা। তার টাকার পরিমাণটা সে কত টাকা ইনকাম করে, তার সব থেকে পুরুষের বড় পরিচয়, বড় সফলতা। তাই পুরুষ হয়ে যেসব মানুষ আমরা জন্মেছি, আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে টাকা পয়সা ইনকাম করা। তাই বলবো, টাকা পয়সা ইনকাম। আজকে ভাবুন তো, একটা ইলেকট্রিশিয়ান কত টাকা বেতন পেতে পারে ইন্ডিয়ার বুকে। একজন ভাবুন তো, বাংলাদেশি কত টাকা পেতে পারে তার দেশের বুকে ইলেকট্রিশিয়ানের কাজ করে। কিন্তু একটা ইলেকট্রিশিয়ান ইউরোপের বুকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। একটা ইলেকট্রিশিয়ান গাল্পের 50 থেকে 5,500 টাকা ইনকাম করতে পারে। তাহলে কেন মানুষ আমরা দেশে থাকবে? কেন থাকবে দেশে? কোন কারণে থাকবে? যে মানুষটা একই জব করে যদি এখানে 1 লাখ টাকা ইনকাম করে, একই জব করে যদি সে এশিয়ার মধ্যে 50,000 টাকা ইনকাম করবে, তার নিচের বাড়ি কী করে থাকবে? আর ছেলে মানুষ তো জানেন, টাকা ছাড়া কোনো দ্বিতীয় কোনো পরিচয় হয় না। পুরুষ মানুষের সব থেকে বড় পরিচয় সে মাসে কত টাকা ইনকাম করে। সে যদি বেশি টাকা ইনকাম করে, তার পরিবারে বেশি ভালোবাসা পাওয়া যায়, তার গ্রামের বন্ধুবান্ধব বেশি ভালোবাসবে, তার চারিদিকের ভালোবাসাটা বেড়ে যাবে। তাই আমি বলবো, সকলকে বলবো, আজকে এই সফলতার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, ভীষণভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি করেন, তাহলে সফলতা অবশ্যই আপনি পাবেন। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা বানার এই কারণে উদ্দেশ্য ছিল যে আমি যদি এখানে আসতে পারি, তাহলে আপনিও পারবেন। বলুন না কি সমস্যা হচ্ছে, আমাকে বলুন, আমি অবশ্যই সহযোগিতা করব। আমার ভিডিওটা হচ্ছে, আমার চ্যানেলটাই হচ্ছে এই কারণে যে জব এবং কাজের এবং ভিসা সম্পর্কে তথ্য দেওয়ার সঠিক পরামর্শ সাধারণ ছেলেদের কাছে তুলে ধরা। যে মানুষটা বোঝে না যে ইউরোপের বুকে কীভাবে প্রসেসিং হয়, যে মানুষটা বোঝে না বাইরে কীভাবে প্রসেসিং করতে হয়, আমি তাকে সাহায্য করব ফ্রিতে। কোনো পয়সা আমাকে দিতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। অনেকে ইউটিউব চ্যানেল আছে যারা বলবে, ভাই সিভি কভার লেটার বানানোর জন্য আমাকে এত টাকা এত টাকা দিতে হবে, সিভির জন্য এত টাকা, কভার লেটার জন্য প্যাকেজিং সিস্টেম হয়েছে ইউটিউবের বুকে। তো আমি সমস্ত কিছু ভেঙে দেবো ভেবেছি। চেষ্টা করবো মানুষকে যতটা সময় হয় ফ্রিতে তাদেরকে আমি অ্যাডভাইস করার, পরামর্শ দেওয়ার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার আজকের মোটিভেটটা। আর আমি দুবার পোল্যান্ডে রিজেকশন হয়েছে, তারপরেও আমি চেষ্টা করে গেছি। তৃতীয়বার আমি আজ ভিসা পেয়েছি মাল্টার বুকে। আজ তৃতীয়বার আমি কাজ করতে এসেছি, কোনো মানুষ আমার পাশে ছিল না। তাই আমি আছি আপনাদের পাশে, যারা ইউরোপে কাজ করতে চায়, যারা ইউরোপে আসতে চায়। আর একটা কথা বলবো, ইউরোপের জীবনযাপন, কর্মজীবন ভীষণই ভালো। সকলকে বলবো, আমি ভারতের বুকে কাজ করেছি কর্মজীবন, আমি জানি কতটা পরিশ্রম, কতটা কষ্টদায়ক। তো আসুন, আপনারা কষ্ট করে ইউরোপের বুকে আসার চেষ্টা করুন বা বিদেশে যাওয়ার চেষ্টা করুন, ভালো থাকবেন। আর আশা করি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদেরকে মোটিভেট করবে। আমি যদি আসতে পারি, আপনিও পারবেন। আপনিও চেষ্টা করে দেখুন, আপনিও আসতে পারবেন, এইখানে আজ কাজ করতে আসতে পারবেন। তাহলে চেষ্টা করে যান, শুধু চেষ্টাই করুন। চেষ্টা যে করে তাকে সকলে সাহায্য করে, সকলে প্রতিবেশী নয়, উপরওয়ালা। আর উপরওয়ালা সাহায্য করে, তাকে কেউ বাঁধিয়ে রাখতে পারে না। যাই হোক, আশা করি আপনারা ভালো থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।